মাঝে এমন কিছু জিনিস চোখে পড়ে যা দেখে রীতিমতো চমকে যেতে হয়। আজকে আমরা ঠিক এমনই একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। ২০২২ সালের দারুণ জনপ্রিয় কিডস অ্যানিমেশন জাঙ্গল বিট মাঙ্কি অ্যান্ড ট্রঙ্কের অ্যাডভেঞ্চার্স ইন বেবি সিটিং পর্বটা যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, দেখা যাবে এটা মিনিমালিস্ট বা ন্যূনতম গল্প বলার শৈলীর একদম একটা মাস্টার ক্লাস। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, আরে এগুলো তো শুধুই কিছু পশু পাখির আওয়াজ, কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে কিভাবে মাত্র কয়েকটা ধ্বনির জাদুতে একটা আস্ত রোমাঞ্চকর গল্প ফুটিয়ে তোলা হয়েছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টা বিষয় নিয়ে এগোব। ১. শব্দহীন অ্যানিমেশনের শিল্পরূপ। ২. অহুধ্বনির আধিপত্য। ৩. ইংরেজি শব্দের নোঙর। ৪. উদযাপনের চূড়ান্ত মুহূর্ত এবং ৫. শব্দের সার্বজনীন ভাষা। চলুন একে একে জট খোলা যাক। শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, শব্দহীন অ্যানিমেশনের শিল্পরূপ। ভাবা যায় পুরো একটা এপিসোডে কোনো লম্বা ডায়লগ বা জটিল বাক্য নেই। আধুনিক অ্যানিমেশনগুলো অনেক ক্ষেত্রে সংলাপের চেয়ে এই ছোটখাটো আওয়াজ, দীর্ঘশ্বাস বা গোঙানির উপর বেশি নির্ভর করে। অ্যাডভেঞ্চার্স ইন বেবি সিটিংয়ের সম্পূর্ণ স্ক্রিপ্টটি মাত্র কয়েক ডজন সিলেবলের মধ্যে আটকে আছে, অথচ এই অতি সংক্ষিপ্ত শব্দহীন ট্রান্সক্রিপ্ট দিয়েই একটা দারুণ বেবি সিটিং বা বাচ্চা সামলানোর পুরো অ্যাডভেঞ্চারটা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রথাগত ভাষা ছাড়াই একটা গল্প যে এতটা শক্তিশালী হতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। ব্যাপারটা আরেকটু গভীরে গিয়ে বুঝতে হলে আমাদের একটা তাত্ত্বিক কাঠামোর সাথে পরিচিত হতে হবে। একে বলা যায় মাইক্রো ন্যারেটিভ আর্ক। সোজা কথায়, স্পষ্ট কোনো সংলাপ ছাড়াই শুধুমাত্র গলার আওয়াজের খুব সূক্ষ্ম পরিবর্তনের মাধ্যমে একটা সম্পূর্ণ ইমোশনাল জার্নি তুলে ধরা। আমরা আজ এই অ্যানিমেশনের আওয়াজগুলোর ওপর ঠিক এই বিশ্লেষণাত্মক লেন্সটাই বসাবো, যাতে বোঝা যায় কিভাবে ছোট্ট একটা উহ বা আহা গল্পের মোড় ঘুরিয়ে দিচ্ছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, অহুধ্বনির আধিপত্য। চরিত্রগুলোর যোগাযোগের একদম বেসিক জায়গাটা লক্ষ্য করলে সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটা বেরিয়ে আসে তা হল এই ৩৯ সংখ্যাটি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, এই ছোট্ট ট্রান্সক্রিপ্টটাতে ওহো শব্দটা ঠিক ৩৯ বার ব্যবহার করা হয়েছে। কোনো ডায়ালগবিহীন অ্যানিমেশনে একটা মাত্র সিলেবেলের এত বিপুল ব্যবহার কিন্তু মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এটা খুব ভেবেচিন্তে করা একটা ডিজাইন। আবেগময় ধ্বনিগুলোর তুলনামূলক চিত্রটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেখানে হুম বলা হয়েছে মাত্র ৮ বার আর ওয়াও মাত্র ২ বার, সেখানে ওহ এর ৩৯ বার ব্যবহার একটা বিশাল আধিপত্যের প্রমাণ দেয়। এই আধিপত্য বুঝিয়ে দেয় যে চরিত্রগুলোর সারাক্ষণই একটা রিয়াকশন বা প্রতিক্রিয়ামূলক অবস্থায় রয়েছে। পদে পদে নতুন চ্যালেঞ্জ আর ছোটখাটো চমক আসছে, আর তার প্রতি তাৎক্ষণিক সহজাত রিয়াকশনই হল এই ওহ। এই ধ্বনিগুলোর সিকোয়েন্সটা যদি একটু গভীরভাবে লক্ষ্য করা হয়, ওহ 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 ওহ, ওহ ওহ, ওয়াও! এই যে ধ্বনিগুলোর ক্রমশ পরিবর্তন, এটা কিন্তু নিছক কিছু এলোমেলো আওয়াজ নয়, এটা হলো চরিত্রগুলোর মানসিক অবস্থার একটা নিখুঁত ম্যাপ। শুরুতে দেখা যাচ্ছে এক ধরনের বিভ্রান্তি, এরপর আসছে চিন্তা বা আর শেষমেশ তাগিয়ে পৌঁছাচ্ছে ওয়াও নামক বিস্ময়ে। দারুণ একটা ইমোশনাল লেয়ারিং, তাই না? চলুন চলে যাই ৩ নম্বর পয়েন্টে, ইংরেজি শব্দের নোঙর। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বৈপরীত্যটা লক্ষ্য করার মতো। একদিকে রয়েছে ও, আহ এর মতো কিছু প্যাসিভ বা প্রতিক্রিয়ামূলক ধ্বনি, আর ঠিক তার মাঝখানেই হঠাৎ করে ব্যবহার করা হয়েছে হাই, ইয়েস, কাম, হেই এর মতো সম্পূর্ণ সুগঠিত এবং পরিচিত কিছু শব্দ। এই দুই ধরনের ভিন্ন মাধ্যমের পাশাপাশি অবস্থান গল্পটাতে একটা অদ্ভুত সুন্দর ব্যালেন্স নিয়ে আসে। কাঠামোগত দিক থেকে দেখলে এই অত্যন্ত বিরল কিন্তু পরিচিত শব্দগুলো গল্পটাকে এগিয়ে নিতে একদম নোঙরের মতো কাজ করে। যেমন হাই ব্যবহার করা হচ্ছে গ্রিটিংস বা গল্পের সূচনা হিসেবে, আবার যখন শুধু গোঙানি দিয়ে পরিস্থিতি সামলানো যাচ্ছে না, তখন ইয়েস কাম বলে একটা সুনির্দিষ্ট অ্যাকশন বা নির্দেশ দেয়া হচ্ছে। আর হেই বলা হচ্ছে মনোযোগ আকর্ষণের জন্য। অর্থাৎ বেবি সিটিংয়ের এই চ্যালেঞ্জিং গল্পটাকে সামনের দিকে টানতে এই শব্দগুলো অপরিহার্য। ৪ নম্বর পয়েন্ট, উদযাপনের চূড়ান্ত মুহূর্ত। গল্পের টাইমলাইন ধরে এগোলে ইমোশনের গ্রাফটা খুব সুন্দর বোঝা যায়। প্রথম মিনিটে একদম হতভম্ব দশা, হাঁ ও ও। তৃতীয় মিনিটে গিয়ে পরিস্থিতি একটু সামাল দেওয়ার চেষ্টা, ইয়েস কাম। আর পঞ্চম মিনিটে একেবারে চূড়ান্ত বিজয়। মানে কিছু নার্ভাস বেবিসিটার থেকে একেবারে সফল আর বিজয়ী অভিভাবক হয়ে ওঠার যে ট্রান্সফরমেশন, এটা তারই প্রমাণ। আর এই বিজয়ের মুহূর্তটা ঠিক কিভাবে আসে সেটা দেখা যাক। প্রথমেই তৈরি হয় দারুণ একটা উত্তেজনা, ওহ, আহ, ওহ, ওহ, এরপর আসে হঠাৎ উপলব্ধি, ওহ, হাঁ, আর এরপর আর কোনো বাধা নেই, সোজা ক্লাইম্যাক্স বা চূড়ান্ত আনন্দ, উহু, আহ,
এই দ্রুতগতির উদ্দীপ্ত ধ্বনিগুলোর পর্যায়ক্রমিক ব্যবহার সরাসরি চরিত্রগুলোর ভেতরের উচ্ছ্বাসটাকে যেন আমাদের ভেতরেও ছড়িয়ে দেয়। এবার আমাদের শেষ পয়েন্ট, শব্দের সার্বজনীন ভাষা। হিসেব কষলে দেখা যায় অ্যানিমেশন যে স্থানীয় ভাষার প্রয়োজনীয়তাকে পুরোপুরি এড়িয়ে যেতে পারে তার গাণিতিক প্রমাণ এখানেই আছে। সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টের ৯০ হল আবেগময় আওয়াজ বা ধ্বনি, আর মাত্র ১০ হল পরিচিত শব্দ। এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে এই ধরনের কন্টেন্ট কোনো নির্দিষ্ট ভাষার ওপরে নয়, বরং মানুষ আর প্রাণীদের সার্বজনীন ধ্বনির ওপর নির্ভর করে তৈরি হয়। এই চরম মিনিমালিস্ট অ্যাপ্রোচের সবচেয়ে বড় সুবিধা হল এটা ভাষার সব দেয়াল ভেঙে দেয়। শুধুমাত্র গলার স্বরের ওঠানামা দিয়েই অত্যন্ত জটিল আবেগ প্রকাশ করা সম্ভব হয়। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্তের বাচ্চা, সে যেই ভাষাতেই কথা বলুক না কেন, কোনো রকম অনুবাদ বা ডাবিং ছাড়াই মুহূর্তের মধ্যেই গল্পটার সাথে কানেক্ট করতে পারে। এটাই আসলে শব্দহীন গল্পের সবচেয়ে বড় শক্তি। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের সামনে একটা গভীর প্রশ্ন ছুড়ে দেয়। একটা সমৃদ্ধ এবং সার্বজনীন গল্প বলার জন্য আসলে ঠিক কতটা ডায়লগের দরকার? অ্যানিমেশনের এই মিনিমালিস্ট গল্প বলার শৈলী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কখনো কখনো নীরবতা এবং সামান্য কয়েকটা ধ্বনি হাজারো শব্দের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।